আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। বিএনপির মহাসচিব রাজাকার পুত্র রাজাকার শাবক ফখরুল ইসলাম আলমগীর গতকাল একটা বক্তব্য দিয়েছে। অনেকেই দেখেছেন, যারা দেখেন নাই তাদের জন্য বক্তব্যটা আমি আরো একবার দেখাতে চাই। দেখেন। তাদের যে অতীত ইতিহাস, সেই ইতিহাস আমরা সবাই খুব ভালো করে জানি। আগামীতে যেন পুরোপুরি তাদেরকে নির্মূল করা যায় রাজনৈতিক ভাবে, সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। মির্জা ফখরুল জামাত ইসলামকে রাজনৈতিক ভাবে নির্মূল করার যে ইচ্ছা প্রকাশ করেছে, এটা কি কোনো স্বাভাবিক ঘটনা? যে কোনো রাজনৈতিক শক্তিকে সমূলে উৎপাটন করার যে মানসিকতা, এইটা কোনো গণতান্ত্রিক পন্থা নয়। এটাকেই বলে স্বৈরাচারী আচরণ, ফেসিবাদী আচরণ। মির্জা ফখরুলের মতো প্রবীণ নেতা কি এই বিষয়টা জানে না? কোনটা ফেসিবাদী আচরণ, কোনটা গণতান্ত্রিক আচরণ? অবশ্যই জানে। জেনে বুঝেই এই মন্তব্য করার পেছনের রহস্যটা আসলে কি? ফখরুলের এই বক্তব্যের পর আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বিএনপির নেতাকর্মী সমর্থক, আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক, জামায়াতের নেতাকর্মী সমর্থক যারা আছেন, তারা আমার এই প্রশ্নের উত্তরটা কমেন্ট বক্সে আইসা দেবেন। বিএনপি কি এখন জামাতকে আর কোনো রাজনৈতিক শক্তি হিসেবে বিবেচনা করছে না? নাকি বিএনপি ভাবছে জামাত শুধুমাত্র একটা মৌলবাদী শক্তি? নাকি দুয়ের একটাও না, বিএনপি অন্য কোনো খেলা খেলার চেষ্টা করছে? জামাতের সাথে বিএনপির যে দীর্ঘদিনের ঐতিহাসিক প্রেম প্রীতি, মিলনের সম্পর্ক, রাজনৈতিক ভাষায় যেটাকে বলে রাজনৈতিক মিত্রতা, সেখানে নির্মূল করা শব্দটি বেমানান লাগে না? এটা কি স্বাভাবিক কোনো কথা? মোটেও না। বিএনপির সাথে জামাতের যে সংসার জীবন, সেইখানে এখন এই মুহূর্তে এসে জামাতকে রাজনৈতিকভাবে সম্পূর্ণ নির্মূল করার মতো কথা বলতেছে বিএনপির মহাসচিব, এইটা কোনো স্বাভাবিক কথার মধ্যে পড়ে না। এইটা পুরোটাই ভণ্ডামি। বর্তমানে আওয়ামী লীগ বিহীন সংসদে জামাত প্রধান বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ না, ঠিক প্রধান বিরোধী দল হিসেবে তারা কর্ম সম্পাদন করছে। এই বাস্তবতা দাঁড়িয়ে বিএনপি তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করার কথা বলতে পারত, কিন্তু সেটা না করে তারা এখন আওয়ামী লীগের সুরে নির্মূল করার কথা কেন বলে? আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট সংগঠন, ফ্যাসিবাদী শক্তি, বিএনপির নেতাকর্মীরা বারবার বলার চেষ্টা করে। তাহলে বিএনপি কেন এখন আওয়ামী লীগের স্বরে কথা বলার চেষ্টা করছে, কথা বলছে? তারা জামাতকে কেন রাজনৈতিকভাবে নির্মূল করতে চায়? এই কথা যখন বিএনপির মুখ থেকে বের হয়, তখন স্বাভাবিকভাবে এই প্রশ্ন জাগে, বিএনপি কি তবে দেশে আওয়ামী লীগের ঘরানার রাজনীতির প্রয়োজনীয়তা অনুভব করছে? যদি তাই হয়, তবে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার সুযোগ করে দেওয়া, তার মানে হলো নিষেধাজ্ঞা প্রত্যাহার করার নৈতিক দায়িত্ব কি বিএনপির নাই? যদি এমনই হয়, যদি তারা আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তিকে মিস করে, কিংবা বাংলাদেশের বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপটে আওয়ামী লীগ যে প্রাসঙ্গিক হয়ে গেছে এবং আওয়ামী লীগের রাজনীতি যে অনেক বেশি গুরুত্বপূর্ণ এই মৌলবাদী, উগ্রবাদী, জঙ্গি গোষ্ঠীকে ঠেকাতে, সেটা যদি বিএনপি বুঝেই থাকে, তবে কি বিএনপির উচিত না আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া? নাকি শুধুমাত্র বিএনপি আওয়ামী লীগের সেই শূন্য স্থান দখল করার লক্ষ্যেই এই ধরনের কট্টর অবস্থান নিচ্ছে? জামাত নির্মূলের স্লোগানটি আওয়ামী লীগের মুখে যতটা যৌক্তিক শোনায়, বিএনপির মুখে ঠিক ততটাই স্ববিরোধী শোনায়। কারণ আওয়ামী লীগ এবং জামাতের আদর্শিকভাবে অবস্থান সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ আওয়ামী লীগ এবং জামাত সম্পূর্ণ বিপরীত মেরুর বাসিন্দা, কিন্তু বিএনপি এই জায়গায় ভিন্ন। জামাতের রাজনৈতিক আদর্শ আর বিএনপির রাজনৈতিক আদর্শের মাঝে কোনো পার্থক্য নাই। যেটুক পার্থক্য আছে, বিএনপি যখন চিপায় পড়ে তখন মুক্তিযুদ্ধের বয়ান উৎপন্ন করে, এর বাইরে বাকি সবকিছু ভণ্ডামি। তারেক রহমান এই মুহূর্তে যে সকল কথা বলছেন, মুক্তিযুদ্ধের পক্ষের দল, স্বাধীনতার পক্ষের দল, এইগুলা স্রেফ ভণ্ডামি। যদি ভণ্ডামি না হতো, তবে 5 আগস্টের পর বিএনপির প্রত্যক্ষ মদদে বীর শ্রেষ্ঠ, জাতির পিতা সহ 71-এর মহান মুক্তিযুদ্ধে রণাঙ্গনে নিহত মুক্তিযোদ্ধাদের, শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতিকৃতি, ভাস্কর্য ধ্বংস বিএনপির নেতাকর্মীরা করতো না। তারেক রহমান এখানে বাধা দিত, মির্জা ফখরুল এখানে বাধা দিত, কিন্তু তারা সেটা করেনি। সুতরাং তাদের মুখে মুক্তিযুদ্ধের বয়ান শোনা আর চুরের মুখে ধর্মের বাণী শোনা একই কথা। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শাসনামলের শত সমালোচনা সত্ত্বেও যুদ্ধাপরাধের বিচারের মাধ্যমে ইতিহাসের দায় মুক্তির যে প্রচেষ্টা তিনি করেছেন, তা কিন্তু অনস্বীকার্য। এটা
কিন্তু আপনারা কেউ এড়িয়ে যেতে পারবেন না। বিএনপি এসবকে রাজনৈতিক প্রতিহিংসা বললেও আওয়ামী লীগ কিন্তু চাইলেই তথ্য প্রমাণ ছাড়া কাউকে যুদ্ধাপরাধী হিসেবে ঝুলিয়ে দেয়নি। কেউ আপনারা প্রমাণ দিতে পারবেন না যে প্রমাণ ছাড়া আওয়ামী লীগ কাদের মোল্লা নিজামীদেরকে ঝুলিয়ে দিয়েছে। এমনকি জিয়াউর রহমান কিংবা মির্জা ফখরুলের বাপ রাজাকার হওয়া সত্ত্বেও, তার রাজনৈতিক ভূমিকা নিয়ে বিতর্ক থাকা সত্ত্বেও তাদের জনসম্মুখে কি রাজাকার বলা হয়েছে? মির্জা ফখরুলকে আনুষ্ঠানিকভাবে জনসম্মুখে আওয়ামী লীগ কখনো রাজাকারের পুত্র বলেছে, রাজাকার বলেছে? বলেনি। জাতীয় ইস্যুতে ভিত্তিহীন অভিযোগ তুলে বিচার করা যে সম্ভব নয় সেটা বাংলাদেশ আওয়ামী লীগ জানতো, সেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালোভাবেই জানতো। অন্যদিকে বিএনপি তাদের সূচনা লগ্ন থেকেই জামাত তথা স্বাধীনতা বিরোধী শক্তিকে রাজনৈতিক ছাতা দিয়ে এসেছে, রাজনীতিতে তাদেরকে পুনর্বাসিত করেছে। সব দায় বিএনপিকে নিতে হবে, বিএনপি এই দায় এড়াতে পারবে না। এমনকি জামাতের রাজনৈতিক যে বৈধতা দেওয়া জাতির পিতাকে হত্যার পর, এই বৈধতা বিএনপির স্বৈর শাসক জনাব জিয়াউর রহমান জামায়াতকে দিয়েছিল। সুতরাং যারা জামাতের রাজনীতির পথ প্রশস্ত করেছে, জামাতের সাথে সংসার করেছে, বাচ্চা কাচ্চার জন্ম দিয়েছে, হঠাৎ তাদের মুখে জামাত নির্মূলের কথা কতটুকু গ্রহণযোগ্য আপনারাই সিদ্ধান্ত নেন। এই কথাগুলা সম্পূর্ণ ভণ্ডামি। কেন ভণ্ডামি সেটাও আপনারা নিশ্চয়ই এখন বুঝতে পারছেন। রাজনীতিতে আওয়ামী লীগ এবং জামাত উভয় দলের একটি সুনির্দিষ্ট রাজনৈতিক আদর্শ আছে, আদর্শিক ভিত্তি আছে। সেটা হোক ভালো কিংবা মন্দ, এটা প্রাসঙ্গিক না। প্রাসঙ্গিক হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত স্বাধীনতার বিরোধী শক্তি। ৭১ জামাত স্বাধীনতাপন্থী মানুষদেরকে হত্যা করেছে, মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে ধর্ষণ করেছে। আর বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে ৭১ মহান মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সুতরাং তাদের আদর্শিক মেরু সম্পূর্ণ আলাদা। জামাত স্বাধীনতা বিরোধী, আওয়ামী লীগ স্বাধীনতাপন্থী। কিন্তু বিএনপির অবস্থান এখানে কোথায়? বিএনপি এই দুয়ের মাঝামাঝি একটা অস্পষ্ট জায়গায়। কর্মপন্থা বাস্তবায়নের ক্ষেত্রে জামাত তাদের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক রাজনীতির কারণে বিএনপির থেকে কয়েকশো গুণ শক্তিশালী। বর্তমানে বিএনপির বর্তমান যে সাংগঠনিক পরিস্থিতি, যে সাংগঠনিক শিথিলতা, তাতে করে জামাতের মতো একটি সুসংগঠিত, সুসজ্জিত, সশস্ত্র দলকে নির্মূল করার ঘোষণা দেওয়া পুরোপুরি সাজানো বানোয়াট নাটক। এটা রাস্তার পাগলেও বিশ্বাস করে। এটা যে সত্যিকার অর্থে বলা হয়নি, এটা বোঝার জন্য রকেট সায়েন্টিস্ট হবার প্রয়োজন নাই। বিএনপি যদি সত্যি জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে চায়, তবে তাদের উচিত হবে জামাত বিরোধী অন্যান্য শক্তিসমূহ, বিশেষ করে বাংলাদেশ আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনীতিতে ফিরে আসার পরিবেশ সৃষ্টি করে দেওয়া। অর্থাৎ আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটাকে প্রত্যাহার করা। সেটা না করে বিএনপি যদি একাই জামাতকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে, তবে সেটা তাদের নিজেদের জন্যই বিপদের কারণ হতে পারে। কারণ জামাত বর্তমানে সশস্ত্র সংগঠন এবং বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি এবং আতঙ্কবাদী সংগঠনের সাথে জামাতের যোগ সাদস আছে, তাদের সাথে সুসম্পর্ক আছে। তাদের বিপুল পরিমাণ অস্ত্র এই মুহূর্তে জামাতের কাছে আছে, যেটা বাংলাদেশের একাধিক মাদ্রাসায় সংরক্ষণ করে রাখা হয়েছে। মির্জা ফখরুলের এই জামাত নির্মূলের কথা বলা এই মন্তব্য হতে পারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট, সরকারের সীমাহীন দুর্নীতি, সীমাহীন ব্যর্থতা এবং বৃহৎ বৃহৎ ইস্যুগুলোকে ধামাচাপা দেবার একটা অপচেষ্টা মাত্র হতে পারে। আমি নিশ্চিতভাবে বলছি না, তবে এইটা যে সাজানো নাটক সেটা আমরা বুঝতে পারি। আশা করি আপনারাও বুঝতে পেরেছেন। তবে রাজাকার শাবক মির্জা ফখরুলের এই বক্তব্যের প্রভাব শুধুমাত্র যে কথার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি। জামাত যেভাবে হার্ডলাইনে কথা বলছে, বিএনপির প্রতি তাদের কঠোর যে হুঁশিয়ারি, সেইটা দেখলে অন্তত পক্ষে বোঝা যায় এই রাজনৈতিক সংঘাত শেষ পর্যন্ত একটা দিকে মোড় নিতে পারে। তবে সময় সেটা বলে দেবে, আগে থেকে আমরা কোনো মন্তব্য করছি না। মুদ্রা কথা, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদি ভেবে থাকে রাজনৈতিকভাবে জামাতকে নির্মূল করবে, তবে সেটা বাস্তবে কখনো পারবে না। কারণ বিএনপির থেকে সাংগঠনিকভাবে জামাত অনেক বেশি শক্তিশালী। সুতরাং রাজাকার পুত্র মির্জা ফখরুল যত কথাই বলুক না কেন, জামাতকে নির্মূল করা বিএনপির পক্ষে কোনোদিনও সম্ভব না। এসব নাটক বন্ধ করেন। এক আগমার্কা সিপিএম বুদ্ধিজীবী, সিনেমা জগতে যথেষ্ট নামডাক, ছবির এডিটিং করার জন্য এডিটর হিসেবে বেশ কিছু পুরস্কারও পেয়েছেন। কলকাতার বুদ্ধিজীবী মহলে অতি পরিচিত মুখ, সদালাপি। আমার সঙ্গে পরিচয় খুব বেশি দিনের নয়। আমার তৈরি সিনেমা মহাভোজ ছবির এডিটিং তিনি করেছেন। তার পিতাও খুব নামী লোকসঙ্গীত শিল্পী, সুরকার, লোকসঙ্গীতের অন্যতম অথর তিনি। বাম ঘরানার অতি পরিচিত মুখ পিতা পুত্র। আমার ছবিতে আবহ সঙ্গীতের কাজ করেছিলেন। পিতা পুত্র দুজনেই সিপিএম এর সঙ্গে দীর্ঘকাল যুক্ত। তো এই পুত্র
তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। আজ সকালে ফেসবুক খুলতেই, তিনি আমার ফেসবুক ফ্রেন্ড, তার এই পোস্টটি আমার নজরে পড়লো একদম প্রথমেই। সেটা পড়ে আমি হতবাক বললে কম বলা হয়। প্রথমে ভেবেছিলাম হালকা রসিকতার ছলে দেয়া পোস্ট, কিন্তু পড়তে পড়তে বুঝলাম হালকা রসিকতা কোথায়, এ তো সিরিয়াস লেখা, বিশেষ একটা উদ্দেশ্য নিয়ে। কি উদ্দেশ্য সেটা আপনিও বুঝবেন, এক পলক লেখাটা দেখে নিন। ছোট লেখা, নিশ্চয়ই মোবাইলে আসছে, আমি পড়ে দিচ্ছি। লিখছেন, আমি ছোট থেকেই আরএসএস এর এক একনিষ্ঠ সেবক। 2014 সালে শ্রী নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দেশের চেহারাটাই বদলে যায়। আগে যখন বিশ্বের কোনো সম্মেলন হতো কেউ ভারতকে পাত্তা দিত না, এখন সবাই শ্রী নরেন্দ্র মোদীর কাছে পরামর্শ চান, এগিয়ে এসে প্রণাম করেন। ভারত এখন বিশ্বগুরু। আমার অনেক আশা ছিল অসম, বিহার, ত্রিপুরার মতো পশ্চিমবঙ্গেও ভাজপা সরকার হবে। যে দলের জন্ম একজন বাঙালির হাত ধরে, সেই মহামানব শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নকে আমরা বাস্তবায়িত করতে পারব। এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে কমিউনিস্টরা কি গালি দিয়েছেন সেটা একবার আমার টুক করে আমার মাথায় এলো, যে ওই সেই চিন্তাটা, যে তাকে বলা হয় তিনি নাকি বঙ্গভাগের নায়ক শ্যামাপ্রসাদ। যাই হোক, পরে আসি, পরে কি লেখা। সেই আশায় 2016, 2019, 2021, 2024-এ লাগাতার বিজেপিকে ভোট দিয়েছি এ রাজ্যে তৃণমূলকে হারানোর জন্য, কিন্তু খুবই হতাশ হয়েছি। বিজেপি এ রাজ্যের অত্যাচারী তৃণমূলকে হারাতে পারেনি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি অবধি হতাশ হয়ে বলেছেন, মনে হয় তৃণমূলের সাথে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের যোগ সাজশ আছে। আমাদের আবেগ, আমাদের লড়াইকে বিজেপির দিল্লির নেতারা পাত্তা দেয় না। এত কিছুর পরে আমরা বুঝেছি বিজেপি তৃণমূলকে হারাতে পারবে না। তাই এবার এখানেই হচ্ছে আসল গল্পটা। তাই এবার আমাদের ভোট আমরা সিপিএম কে দেব। ওরা খতরনাক পার্টি, ওদের অনেক নতুন নতুন সৎ লড়াকু ছেলে মেয়ে আছে, পারলে ওরাই হারাতে পারবে। আর ওদের দল কেন্দ্রে ক্ষমতায়ও নেই যে তৃণমূলের সাথে যোগসাজশ করবে। ঝুলি থেকে বিড়ালটা বেরিয়ে গেল। মানে বিজেপিকে ভোট দেওয়ার আবেদন কাদের কাছে? যারা বিজেপি আরএসএস এর সঙ্গে যুক্ত তাদের কাছে। আসি, তারপরে কি লেখা হচ্ছে। তাই আমরা ছোট থেকে বিজেপিকে ভোট দিয়ে এলেও এবারের ভোটটা সিপিএম কে দেব। আমাদের পরিবারের 5 জন, আমাদের বৃহত্তর পরিবারের আরো 10 জন করে 20 জন, টোটাল 25 জন এবার বিজেপির বদলে সিপিএম এ ভোট দেব। আপনারাও দিন। বুঝলেন গল্পটা? পোস্টটি দিয়েছেন বন্ধুবর অনির্বাণ মাইতি। নামটাও দেখতে পাচ্ছেন, আমার বলার দরকার নেই। কলকাতার বুদ্ধিজীবী মহল, বিশেষ করে বাম, প্রগতিশীল, সেকুলার বুদ্ধিজীবীরা এক ডাকে অনির্বাণ মাইতিকে চিনবে। যেমন প্রহ্লাদ দৈত্যকুলে জন্ম নিয়েও কিন্তু দেবত্ব পেয়েছিলেন, তাই না প্রহ্লাদ? আবার উল্টো দিকে দেখুন, সৎ ব্রাহ্মণ থেকে ভয়ঙ্কর হিন্দু বিদ্বেষী হয়েছিলেন কে? কালাপাহাড়। অর্থাৎ এক ভূমিকায় মানুষ চিরকাল আটকে থাকে না, পরিবর্তন সময়ের ধর্ম। সিপিএম এর বহু নেতাকর্মী দল ছেড়ে তৃণমূলে এসেছেন, কয়েকজন এসেছেন বিজেপিতেও। নইলে যে সিপিএম এক সময় পশ্চিমবাংলায় 34 বছর রাজত্ব করেছে, এবং যে সিপিএম এর বিরুদ্ধে একটা কথা বললে আশপাশ তাকিয়ে আস্তে আস্তে বলতে হতো চারদিকে এত সিপিএম, সেই সিপিএম এ এখন কাউকে খুঁজে পাওয়া যায় না। কারণ কি? কারণ সিপিএম এর এইসব নেতা কর্মীরা দল ছেড়ে তৃণমূল বিজেপিতে এসেছেন। শুধু রাজ্জাক মোল্লা যে গিয়েছিলেন তা নয়,
আমাদের সিপিএমও শঙ্কর ঘোষ এসেছেন, নাম উল্লেখ করে সময় আর নষ্ট করব না। তবে সিপিএম এর বর্তমান খারাপ বাজারে ছেলেবেলা থেকে আরএসএস করা একজন মানুষ, যিনি 2016 থেকে বিজেপিকে ভোট দিয়ে আসছেন, তিনি হঠাৎ করে সিপিএমকে ভোট দেওয়ার কথা বলবেন কেন? কারণ সিপিএম নাকি এই রাজ্যে একমাত্র রাজনৈতিক দল যারা সত্যি সত্যি তৃণমূল কংগ্রেসকে হারাতে চায়। কারণটা কি? কারণ টিএমসির সঙ্গে বিজেপির সেটিং আছে, তাই টিএমসিকে সরাতে চায় না বিজেপি। টিএমসিকে সরাবার ব্যাপারে রাজ্য বিজেপি তুমুল লড়াই করছে, সেই লড়াইটা মানুষ দেখছে। সুতরাং একটুখানি আবার অন্য কথাও বলতে হয়, ফলে সেটিং এর গল্প মানুষ নাও খেতে পারে। এটা বুঝে এই সিপিএম বুদ্ধিজীবী বলেছেন সেটিং এর আসল কালপ্রিট হলো দিল্লির নেতারা, এই মোদি। টিএমসিকে হারাতে সিপিএমকে কেন সমর্থন করবে মানুষ? কারণ উনি নিজেই লিখেছেন সিপিএম খতরনাক পার্টি। খতরনাক তো বটেই, কারণ পশ্চিমবাংলায় তো তারা খতরনাক বলেই চিহ্নিত হয়ে রয়েছে, শেষ করে দিয়েছে পশ্চিমবঙ্গ এই রাজ্যটিকে। কারণ ওদের দলে আবার অনেক লড়াকু ছেলে মেয়ে আছে, এটাও তিনি লিখেছেন। আর একটা কারণ, সেটা হচ্ছে উনি লিখছেন যে ওরা কেন্দ্রীয় সরকারে নেই, সুতরাং তৃণমূলের সঙ্গে সেটিং এর দরকার নেই। পোস্টের শেষে নিজের একটা ছবি দিয়েছেন এই বুদ্ধিজীবী, একদম পুরোপুরি স্বয়ংসেবকের পোশাক পরে ছবিটা তোলা। একবারে দেখেছেন আপনারা ছবিটা? আর একবার দেখিয়ে দিই ছবিটা, দেখে নিন। পুরো কাহিনীটা পড়ে বেশ মজা পেলাম, না রাগ হয়নি একটুও। কারণ এই পোস্ট পড়ে কোনো বিজেপি বা আরএসএস এর কর্মী সিপিএম কে গিয়ে ভোট দেবে, এটা যারা ভাবে তারা হয় গণ্ডমূর্খ, নয় পাগল, নয় বদমাস। বিশেষ করে এবারের এই নির্বাচনে যখন রাজ্যের হিন্দুদের কাছে অস্তিত্ব বাঁচিয়ে রাখার লড়াই, যখন মমতাকে আরো 5 বছর ক্ষমতায় রাখলে হিন্দুদের নতুন করে বাস্তুহারা হওয়ার ভয় সত্যি হয়ে উঠতে চলেছে, তখন মমতার পরিবর্তে সিপিএম, যারা মুসলিম লীগের ভারত ভাগ দাবির প্রথম সমর্থক কমিউনিস্ট পার্টির গর্ভ থেকে জন্ম নিয়েছে, যারা 46-এর দাঙ্গায় সমর্থন দিয়েছিল দাঙ্গাবাজদের, যাদের আমলে ক্ষমতা দখলের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে মুসলিম অনুপ্রবেশ হাজারে হাজারে লাখে লাখে ঘটানোর এই প্রক্রিয়া শুরু হয়েছিল, সেই সিপিএমকে, শ্যামাপ্রসাদের বাংলায় ইসলামী অনুপ্রবেশ ও আধিপত্যবাদ শুরু করেছিল যে সিপিএম, তাকে ভোট। এই রাজ্যটাকে যারা শিল্প শূন্য করেছে তাদের ভোট। কয়েকদিন আগে সিপিএম নেতা সুজন চক্রবর্তী দাবি করেছেন সিপিএম ডজন ডজন আসনে জিতবে। তিনি আরো বলেছেন সিপিএম কে বাদ রেখে কেউ সরকার গড়তে পারবেন না। একবার সুজন চক্রবর্তীর ভাষণের কথার একটুখানি শুনুন। আপনি লিখে রাখুন, আমি যদি বলি যে আমরা সরকার করব, আপনি মানতে চাইবেন না, আপনার অপছন্দ হবে। আমি আপনাকে অপছন্দ করতে ফেলতে চাই না, কিন্তু ডজন ডজন আসন বামপন্থীরা পাবে। অর্থাৎ টিএমসি এবং বিজেপি পশ্চিমবাংলার মানুষ যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ না হয়, তবে সিপিএম এর সাহায্যে সরকার গড়তে হবে। কে বললেন? সুজন চক্রবর্তী, সিপিএম নেতা। অখুশি হন বা কেউ যদি বুঝতে বা মানতে না চায়, আচ্ছা বেশ, ঠিক আছে, সরকারে আচার না আছে, আমি তার মধ্যে ঢুকলাম না, আমাদের বাদ দিয়ে কেউ কিছু করতে পারবে না। ঠিকই তো, যদি ত্রিশঙ্কু সরকার, ত্রিশঙ্কু বিধানসভা হয়, তখন সরকার গড়তে তো বাইরের সাহায্য নিতেই হবে, এটা তো ঠিক কথা। আচ্ছা, তাহলে সেই পরিস্থিতিতে সিপিএম কাকে সমর্থন দেবে? টিএমসি কে না বিজেপি কে? দেখুন, ইন্ডি জোটে, ওই যে কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডি জোট, সেই ইন্ডি জোটে সিপিএম এবং টিএমসি একসঙ্গে আছে। তাহলে জোট ধর্মের দিকে নজর রেখে কি সেদিন সিপিএম মমতাকে সমর্থন দেবে, নাকি বিজেপির মতো সাম্প্রদায়িক দলকে সমর্থন দেবে?
একবার স্পষ্ট করে কথাটা বলুন তো কমরেড। আমি বহু বছরের বিজেপি সমর্থক, আমি স্পষ্ট বলছি, সিপিএম যদি ঘোষণা করে যে নির্বাচনে ত্রিশঙ্কু বিধানসভা হলে তারা বিজেপিকে সমর্থন দেবে, তবে আমি একা শুধু নই, আমার বন্ধুদেরও বলবো যেখানে সিপিএম এর জেতার সম্ভাবনা সেখানে বিজেপিকে নয় সিপিএমকে যেন তারা ভোটটা দেয়। কিন্তু মুশকিলটা কোথায় জানেন কমরেড? পশ্চিমবঙ্গে আপনাদের খাতা খোলার মতো আসন একটাও নেই। আপনারা তৃতীয় বা চতুর্থ বা জামানত বাঁচাবার লড়াইতে আছেন। কে আপনাদের ভোট দিয়ে ভোট নষ্ট করবে কমরেড? একটা জিনিস দেখে খুব মজা লাগলো, সেটা হলো আপনারা এখন সর্বহারার মুক্তির স্বপ্ন দেখা টাকাগুলো বাদ দিয়েছেন, মমতার মতোই ধর্মের রাস্তায় হাঁটতে শুরু করেছেন, মমতার মতোই মুসলিম তোষণের উদ্দেশ্য নিয়ে ছদ্ম হিন্দুর পোশাক পরেছেন, যেমন উনি হিজাব পরেন, এই পোশাকটা পরেছেন হিন্দু ভোটে ভাঙন ধরাবার উদ্দেশ্যে। মমতা দীঘায় মন্দির তৈরি করে নিজের হিন্দুত্বের প্রতি আস্থা দেখাচ্ছেন, যাতে হিজাব পরা মমতার ছবিটা একটু অস্পষ্ট হয়, হালকা হয়, এবং তার ফলে দু চারটে হিন্দু ভোট যাতে পাওয়া যায়। আপনি কমরেড, আপনাদের উদ্দেশ্য ওই একই, মমতার মতনই। উনি হিজাব পরেছেন আর আপনি আরএসএস এর পোশাক পরেছেন। আরএসএস এর অতীত নিয়ে একগাদা মিথ্যে গল্প ফেঁদেছেন। এআই দিয়ে তৈরি স্বয়ংসেবকের পোশাকে ছবি তুলেছেন হিন্দু ভোট পাওয়ার উদ্দেশ্যে। কমরেড, একটা সত্যি কথা বলি, এতকাল অন্তত কমিউনিস্টদের ভুল আদর্শ, ইউটোপিয়ান অবাস্তব আদর্শ আঁকড়ে রাখার অভিযোগ করতাম। সেই অভিযোগ ছিল কমিউনিস্টদের মধ্যে যে ওদের আদর্শ বাস্তবে কোনোদিন বাস্তবায়িত হওয়ার মতো নয়। কিন্তু কোনোদিন ভাবতাম না যে কমিউনিস্টরা 420, 420, যাকে 420 বলে, সেই অভিযোগ কমিউনিস্টদের বিরুদ্ধে, সিপিএম এর বিরুদ্ধে অন্তত করতাম না, কেউ করেওনি। এবার সেই পতনটা হলো আপনাদের 2026-এ। এই যে পোস্টখানি নিয়ে আলোচনা করলাম, এটা কোনো ব্যক্তি অনির্বাণ মাইতির পোস্ট নয়, এর পেছনে আছে সিপিএম এর দলগত অবস্থান। যিনি পোস্ট দিয়েছেন আমার সেই বন্ধুবর অনির্বাণ মাইতিকে আমি কখনোই 420 বলবো না, 420 বলবো সিপিএম কে, এবং সেই সঙ্গে বলবো অনির্বাণ মাইতিকেও 420 রাস্তায় ঠেলে দিয়েছে সিপিএম। সিপিএম এত নিচে নামলো, ছি। ধন্যবাদ।